আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। অর্থনীতির দ্বিতীয় পত্রের আমরা পড়ছি প্রথম অধ্যায়। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। তো প্রথম অধ্যায়ের নাম হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক পরিচয়। এর আগে এই অধ্যায়ে আমরা 3টি ক্লাস নিয়েছি। আজকে হচ্ছে এই অধ্যায়ের আমার চতুর্থ এবং শেষ ক্লাস। আজকের আলোচ্য বিষয়, আজকের ক্লাসে আমরা কি কি পড়ব। আজকের ক্লাসে প্রথমে আমরা পড়ব বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশ, এরপরে বাংলাদেশের অর্থনীতির কাঠামো, তারপরে পড়ব বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্য এবং সবশেষে পড়ব বাংলাদেশের অর্থনীতির গতিধারা। তাহলে আমরা আমাদের পড়া শুরু করি। বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশ। তো প্রথমে আমরা দেখি যে প্রাকৃতিক পরিবেশ কাকে বলে। প্রকৃতি প্রদত্ত উপাদান দ্বারা প্রাকৃতিক পরিবেশ সৃষ্টি হয়। বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশ বলতে এর ভৌগোলিক অবস্থান সহ ভূপ্রকৃতি, নদ নদী, জলবায়ু, প্রাকৃতিক সম্পদ, উদ্ভিদ, প্রাণী, খনিজ সম্পদ ইত্যাদির সম্মিলিত প্রভাবে সৃষ্ট পারিপার্শ্বিকতাকে বোঝায়। তাহলে প্রাকৃতিক পরিবেশ কি, এটা আমরা জানলাম। প্রাকৃতিক পরিবেশ কি তোমরা এর আগেও পড়েছো, স্কুলে পড়েছো, যখন 3-4 পড়ো তখনও পড়েছো, তাই না? তো আমরা আজকে পড়বো বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশ। তো এখানে আমরা যে প্রাকৃতিক পরিবেশের যে উপাদানগুলোর কথা বললাম, ভূপ্রকৃতি, নদ নদী, জলবায়ু, প্রাকৃতিক সম্পদ, উদ্ভিদ, প্রাণী, খনিজ সম্পদ, বাংলাদেশে এগুলো নিয়েই আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা দেখি ভূপ্রকৃতি। ভূমির অবস্থান ও গঠনকাল অনুযায়ী বাংলাদেশের ভূপ্রকৃতিকে 3 ভাগে ভাগ করা যায়। সেগুলো কি কি? প্রথমেই হচ্ছে টারশিয়ারি যুগের পাহাড়ি অঞ্চল, চট্টগ্রাম, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, কুমিল্লা, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জের পাহাড়ি এলাকা নিয়ে এই অঞ্চল গঠিত। এরপরে হচ্ছে প্লাইস্টোসিন যুগের উচ্চভূমি অঞ্চল। বাংলাদেশের উত্তর পশ্চিমাংশের বিশাল বরেন্দ্রভূমি, মধ্যভাগের মধুপুর গড়, ভাওয়ালগড় এবং কুমিল্লার ময়নামতি ও লালমাইয়ের উচ্চভূমি নিয়ে এই অঞ্চল গঠিত। এ সকল ভূমি 25,000 পূর্বে গঠিত বলে মনে করা হয়। আরেকটা কি? আরেকটা হচ্ছে সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি অঞ্চল। পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র নদী এবং এদের উপনদী ও শাখা নদী বাহিত পলিমাটি দ্বারা এই অঞ্চল গঠিত। এই নদীগুলো প্রায় গতি পরিবর্তন করে বলে নদীর অববাহিকায় নতুন নতুন পলল ভূমি গঠিত হয়। এই অঞ্চলে অনেক জলাভূমি ও বিল ছড়িয়ে আছে। পলল ভূমিটা কি? পলিমাটি জমে যে ভূমির সৃষ্টি হয় সেটাকে বলা হচ্ছে পলল ভূমি। তাহলে আমরা দেখলাম বাংলাদেশের ভূপ্রকৃতিকে 3 ভাগে ভাগ করা হয়েছে। এরপরে আমরা দেখি বাংলাদেশের নদ নদী। বাংলাদেশ নদীমাতৃক দেশ। অসংখ্য নদ নদী তাদের শাখা উপশাখা দ্বারা জালের মতো ঘিরে রেখেছে এ দেশ। পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, কর্ণফুলী বাংলাদেশের বড় নদী। এছাড়াও রয়েছে অসংখ্য নদ নদী। এদেশের মোট আয়তনের 9,380 বর্গ কিলোমিটার জুড়ে এসব নদ নদীর বিস্তার। নদ নদীগুলো মৎস্য সম্পদে ভরপুর। কৃষি, শিল্প ও ব্যবসা বাণিজ্য সম্প্রসারণে নদীর ভূমিকা অপরিসীম। কারণ কি? এখন তো রাস্তাঘাট হয়েছে, আগে তো রাস্তাঘাট ছিল না। আগে যোগাযোগের সবচেয়ে ভালো মাধ্যম ছিল নদী। তো নদীর পাড়ে ব্যবসা বাণিজ্য বা শিল্প কারখানা এগুলো গড়ে উঠতো কি কারণে? যাতে পরিবহনের জন্য সুবিধা হয়। নদীর পাশের জমি উর্বর হয়, যার জন্য কৃষি উন্নত হতো। তাহলে বাংলাদেশে যেহেতু অনেক নদী আছে, এই নদীগুলো দেশের অর্থনৈতিক উন্নয়নে অনেক বেশি ভূমিকা রাখছে। তারপরে দেখো জলবায়ু। জলবায়ু কাকে বলে? হ্যাঁ বলো। এই যে এখানে বললেন না অববাহিকা,
অববাহিকায়, হ্যাঁ, অববাহিকাটাই মানে কি? অববাহিকা মানে হচ্ছে যে নদীর আহ, কোনটার কথা বলেছো? মানে অববাহিকা, নদীর কূলে ম্যাডাম। হ্যাঁ নদীর পাড়ে। এই যে 3 নাম্বার হ্যাঁ সাম্প্রতিক হ্যাঁ, পানির নদীর পাড়ে, প্লাবন যেটা অঞ্চল। নদীর পাড়ে নতুন নতুন বা নদীতে চর জাগে, যখন নদীতে চর জাগে সেখানে দেখা যায় যে পলি জমিতে চরটা জাগে, সেখানে মাটি অনেক উর্বর হয়। নদীর যখন এক পার ভাঙে আরেক পার চর জাগে না, আরেক পারে নদী গড়ে, তো সেই এলাকাটাকে বলা হচ্ছে অববাহিকা। তারপরে দেখো জলবায়ু, কোন দেশের আবহাওয়ার গড় অবস্থাকে জলবায়ু বলে। বাংলাদেশের জলবায়ু নাতিশীতোষ্ণ। নাতিশীতোষ্ণ মানে কি? খুব বেশি গরমও না, খুব বেশি শীতও না। খুব বেশি শীতও না। হ্যাঁ, যে বাইরের দেশে আমরা দেখি যে বরফ পড়ে, আমাদের তো অত শীত পড়ে না, তাই না? আবার মরু অঞ্চলের মতো এত গরম আমাদের দেশে পড়ে না। আমাদের দেশে হচ্ছে খুব বেশি গরম না, খুব বেশি শীত না, এই জন্য বলা হয় নাতিশীতোষ্ণ। মৌসুমী বায়ুর প্রভাবে এখানে প্রচুর বৃষ্টিপাত হয়। বার্ষিক গড় তাপমাত্রা 26.1 ডিগ্রি সেলসিয়াস, গড় বৃষ্টিপাত 203 সেন্টিমিটার। এরপর দেখি আমরা বনভূমি। একটি দেশের মোট আয়তনের 25% বনভূমি থাকা দরকার প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার জন্য, কিন্তু বাংলাদেশে অনেক কম আছে, 12-13% আছে মাত্র। তো বাংলাদেশের প্রয়োজনের তুলনায় অনেক কম বনভূমি আছে। এদেশের অর্থনীতিতে বনভূমির অবদান অনেক। জাতীয় আয়ের 4.43% আসে বনজ সম্পদ থেকে। বাংলাদেশে অবস্থিত সুন্দরবন পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন বা টাইডাল বনভূমি। ম্যানগ্রোভ বন কি? যেই সকল উদ্ভিদের শ্বাসমূল থাকে সেগুলো হচ্ছে ম্যানগ্রোভ বন। শ্বাসমূল কি বলতে পারো? মাটির উপরে ম্যাম, যে শিকড় গুলো উপরের দিকে থাকে, মানে বালির উপরে দিয়ে থাকে। ওই দেখা যায় যে সুন্দরবনের যে ভূমিগুলো সেগুলো তো লবণাক্ত, তো দেখা যায় যে জোয়ারের পানিতে ডুবে যায়, তখন গাছ কি করে? শ্বাস নেওয়ার জন্য ওই শ্বাসমূল গুলো উপরে থাকে, শিকড় উপরে। হ্যাঁ, মনোগ্রাম বন। তো এই যে অর্থনীতি থেকে কিভাবে উপকৃত হয় আমাদের দেশ, মানে সুন্দরবন থেকে কি কি ভাবে অর্থনীতি সমৃদ্ধি লাভ করে, বলতে পারবে কেউ? জি ম্যাম, হ্যাঁ বলো। মধু বিক্রি করে, তারপরে যে কাঠ, ওইগুলো থেকে আসবাবপত্র তৈরি করে। জি ম্যাম। তারপর মৌচাক থেকে মোম তৈরি হয়। তারপর সুন্দরী কাঠের অনেক মূল্য। হ্যাঁ, সুন্দরী, গরান, শাল, সেগুন, এগুলো। তারপর চন্দন কাঠের অনেক মূল্য আছে। হ্যাঁ, তাহলে দেখা যাচ্ছে যেভাবে সুন্দরবন থেকে বা অন্যান্য বনভূমি থেকে আমরা অর্থনৈতিকভাবে সমৃদ্ধি লাভ করি। এরপরে হচ্ছে মৃত্তিকা। শিলা ক্ষয় ও জৈব পদার্থের মিশ্রণে মৃত্তিকার সৃষ্টি হয়। মৃত্তিকার গুণাগুণের উপর কৃষির সাফল্য নির্ভর করে। মাটি যত বেশি উর্বর হবে ফসল তত বেশি ভালো হবে। মৃত্তিকা গবেষণা প্রতিষ্ঠানের শ্রেণীকৃত 500 শ্রেণীর মাটির মধ্যে বাংলাদেশে পলি মাটি বেশি। এখানকার মাটিতে প্রাকৃতিকভাবেই নাইট্রিক ও ফসফরিক অ্যাসিড বেশি থাকায় জমির উর্বরা শক্তি বেশি। এরপরে হচ্ছে খনিজ সম্পদ। খনি থেকে যা উত্তোলিত হয় তাকে খনিজ সম্পদ বলে। 1951 সালে খনিজ সম্পদ বাংলাদেশের মধ্যে আবিষ্কারের মধ্যে দিয়ে বাংলাদেশ খনিজ যুগে পদার্পণ করে। বাংলাদেশে প্রাকৃতিক গ্যাস, কয়লা, তেল, কঠিন শিলা, চুনাপাথর, চীনামাটি, সিলিকা বালি, গন্ধক সহ আরো অনেক মূল্যবান খনিজ সম্পদ রয়েছে। এরপরে দেখো প্রাণিজ সম্পদ। প্রাণিজ সম্পদ মূলত মৎস্য সম্পদ ও পশু সম্পদকে নির্দেশ করে। বাংলাদেশের জলসীমায় অবস্থিত নদ নদী, খাল বিল, হাওর বাওর ইত্যাদিতে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায়। অন্যদিকে পশু সম্পদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গরু, মহিষ, হাঁস, মুরগি, বাঘ, হরিণ, বানর, সরীসৃপ ও বিভিন্ন ধরনের পাখি। এরপরে বায়ু প্রবাহ। বায়ু প্রবাহ প্রাকৃতিক পরিবেশকে প্রভাবিত করে।
বাংলাদেশে গ্রীষ্মকালে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হয় ও শীতকালে উত্তর পূর্ব মৌসুমী বায়ুর প্রবাহে বৃষ্টিহীন শুষ্ক পরিবেশ বিদ্যমান থাকে। তাহলে আমরা দেখি কি যে গ্রীষ্মকালে বাংলাদেশে যে ফলগুলো পাওয়া যায় সেগুলো কি শীতকালে পাওয়া যায়? গ্রীষ্মকালে আম, কাঁঠাল, নো ম্যাম। লিচু পাওয়া যায়, এগুলো শীতকালে পাওয়া যায় না। আবার দেখা যায় যে গ্রীষ্মকালের আবহাওয়া জলবায়ু একরকম থাকে, শীতকালে অন্যরকম থাকে। তো দেখা যায় যে এই যে বায়ু প্রবাহের কারণে কিন্তু দেখা যাচ্ছে যে শীত গ্রীষ্ম এটা হচ্ছে। তো এই বায়ু প্রবাহ প্রাকৃতিক পরিবেশকে অনেকটাই প্রভাবিত করে। বাংলাদেশ ক্রান্তীয় গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে অবস্থিত হওয়ায় সবুজ শ্যামল রূপ প্রকৃতি অপরূপ সাজে সজ্জিত এই দেশ। ক্রান্তীয় গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চল কি? এই যে এর আগে আমরা বলেছিলাম না যে বাংলাদেশ হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ায় অবস্থিত। বাংলাদেশের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গেছে। বাংলাদেশের উপর দিয়ে যেহেতু কর্কট ক্রান্তি রেখা গেছে, এই জন্য বাংলাদেশ ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত। হ্যাঁ, ক্রান্তীয় গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে অবস্থিত হওয়ায় সবুজ শ্যামল রূপ প্রকৃতির অপরূপ সাজে সজ্জিত আমাদের দেশ। তাহলে আমরা দেখলাম কি বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশ, এবং এই প্রাকৃতিক পরিবেশ অর্থনীতিতে কিভাবে প্রভাব বিস্তার করছে। ঠিক আছে, এখন আমরা দেখব ম্যাম একটা হ্যাঁ বলো। ম্যাম বলছি, আমরা যখন টেনে ছিলাম তখন শিক্ষা বইতে ছিল যে বাংলাদেশ হলো উষ্ণভাবাপন্ন মানে দেশ একটা, কিন্তু আমাদের ছোটবেলা থেকে পড়ে আসছিলেন নাতিশীতোষ্ণ। এখনো এইটা আছে, মানে অরিজিনালি কোনটা? উষ্ণভাবাপন্ন নাতিশীতোষ্ণই তো হবে। নাতিশীতোষ্ণ, কিন্তু আমাদের তো শীতকাল কম, গরমকালটা বেশি। শীত পড়ে মাত্র 3 মাস, বাকিটা সময় গরমকাল না, এই জন্য উষ্ণভাবাপন্ন বলা হয়। আর নাতিশীতোষ্ণ মানে হচ্ছে কি যে খুব বেশি গরমও না, খুব বেশি শীতও না, এটা হচ্ছে কি নাতিশীতোষ্ণ। আর উষ্ণভাবাপন্ন বলতে যে গরমকালের পরিমাণটা বেশি, শীতকালের পরিমাণটা কম। ঠিক আছে, আচ্ছা এখন দেখো বাংলাদেশের অর্থনীতির কাঠামো। কোন দেশের অর্থনীতিতে সংঘটিত অর্থনৈতিক কর্মকাণ্ডের সমষ্টিগত অবদানই দেশের অর্থনীতির ভিত্তি গড়ে তোলে। এসব ভিত্তিকে অর্থনীতিতে অর্থনৈতিক কাঠামো বা অর্থনৈতিক খাত বলে। তাহলে অর্থনৈতিক কাঠামো বা অর্থনৈতিক খাত কাকে বলে? যে অর্থনৈতিক কর্মকাণ্ডের সমষ্টিগত যে অবদান তাকেই বলা হচ্ছে অর্থনৈতিক কাঠামো বা অর্থনৈতিক খাত। বাংলাদেশের অর্থনৈতিক খাতকে 3 ভাগে ভাগ করা যায়। ভাগগুলো কি কি আমরা দেখি। বাংলাদেশের অর্থনৈতিক কাঠামোকে 3টি দৃষ্টিকোণ থেকে আমরা ভাগ করব। সেটা হচ্ছে যে উৎপাদন ভিত্তিক অর্থনৈতিক কাঠামো, মালিকানা ভিত্তিক অর্থনৈতিক কাঠামো বা অঞ্চল ভিত্তিক অর্থনৈতিক কাঠামো। তার মানে হচ্ছে কি যে উৎপাদনের ভিত্তিতে বাংলাদেশের অর্থনৈতিক কাঠামোকে কয়েকটা ভাগে ভাগ করা যায়, আবার মালিকানার ভিত্তিতে কয়েকটা ভাগে ভাগ করা যায়, অঞ্চলের ভিত্তিতে কয়েকটা ভাগে ভাগ করা যায়। তো সেগুলো কি কি আমরা এগুলো দেখি। প্রথমে আমরা দেখি উৎপাদন ভিত্তিক খাত বা উৎপাদনের ভিত্তিতে অর্থনৈতিক কাঠামো। উৎপাদনের ভিত্তিতে বাংলাদেশের অর্থনীতির খাত সমূহকে 3 ভাগে ভাগ করা যায়। প্রথমেই হচ্ছে কৃষি খাত। বাংলাদেশের অর্থনীতি প্রধান খাত হচ্ছে কৃষি। মোট শ্রম শক্তির শতকরা 40.6 কৃষিতে নিয়োজিত। বাংলাদেশে কৃষির উপখাত হলো কৃষি ও বনজ এবং মৎস্য সম্পদ। কৃষি ও বনজ কি? কৃষি হচ্ছে যে আমরা যে শস্য ফলাই সেগুলো হচ্ছে কৃষি। তোমরা যে দ্বিতীয় অধ্যায় মাহমুদা ম্যাডাম তোমাদের কৃষি চ্যাপ্টার পড়াচ্ছে না? জি ম্যাম। জি ম্যাম। কৃষির উপখাত না? তো কৃষির উপখাত গুলো কি কি? শস্য সম্পদ ও বনজ সম্পদ। আর মৎস্য সম্পদের মধ্যে হচ্ছে যে শস্য, বনজ সম্পদ, তারপরে হচ্ছে প্রাণী সম্পদ যেগুলো, তারপরে মৎস্য সম্পদ। ঠিক আছে, এগুলো মৎস্য সম্পদ। হ্যাঁ, এগুলো হচ্ছে কৃষির উপখাত। এরপরে হচ্ছে শিল্প খাত। একটি দেশের দ্রুত অর্থনৈতিক উন্নয়নের জন্য শিল্প খাতের উন্নয়ন গুরুত্বপূর্ণ। বাংলাদেশের শিল্প খাতের উন্নয়ন হচ্ছে এবং জিডিপিতে এই খাতের অবদান বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশের মোট জনশক্তির শতকরা 20.4 শিল্পে নিয়োজিত। এরপরে হচ্ছে সেবা খাত। অবস্তুগত অর্থনৈতিক কর্মকাণ্ড যার বিনিময় মূল্য বিদ্যমান এবং অভাব পূরণের ক্ষমতা রাখে তাকে সেবা খাত কাকে বলে। তাহলে সেবা খাত কাকে বলে? অবস্তুগত অর্থনৈতিক কর্মকাণ্ড।
বস্তুগত অর্থনৈতিক কর্মকাণ্ড কি? যখন চাল বিক্রি হচ্ছে দোকানে, চাল হচ্ছে কি একটা বস্তুগত পদার্থ, আমরা দেখতে পাচ্ছি, ধরতে পারছি, দোকানে বিক্রি হচ্ছে মানে হচ্ছে কি অর্থনৈতিক কর্মকাণ্ড সংঘটিত হচ্ছে। ডাল বিক্রি হচ্ছে, পোশাক বিক্রি হচ্ছে, এগুলো হচ্ছে কি বস্তুগত অর্থনৈতিক কর্মকাণ্ড। আর অবস্তুগত কি? এর আগে আমরা বলেছিলাম, এই যে আমরা মোবাইল ফোনে কথা বলি, সেবা পাই, আমরা একটা হোটেলে গিয়ে থাকি, সেখানে আমরা টাকা দিচ্ছি, সেবা পাচ্ছি, তাহলে সেগুলো হচ্ছে কি অবস্তুগত দ্রব্য। অবস্তুগত অর্থনৈতিক কর্মকাণ্ড যার বিনিময় মূল্য বিদ্যমান এবং অভাব পূরণের ক্ষমতা রাখে তাকে সেবা খাত বলে। সেবা খাত উন্নত হলে অর্থনীতির উন্নয়ন হয়। বাংলাদেশে মোট জনসংখ্যার শতকরা ৩৯% সেবা খাতে নিয়োজিত। তাহলে আমরা উৎপাদনের ভিত্তিতে কয় ভাগ পেলাম? 3 ভাগ। কি কি? 3 ভাগ। কৃষিখাত, 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 শিল্পখাত আর শিল্পখাত আর সেবা সেবা খাত। খাত। এখন আমরা দেখি মালিকানার ভিত্তিতে। মালিকানার ভিত্তিতে বাংলাদেশের অর্থনৈতিক খাত সমূহকে 2 ভাগে ভাগ করা যায়। কি কি? একটা হচ্ছে সরকারি খাত, যে সকল খাত সরকারি মালিকানায় পরিচালিত হয় সে সকল খাতকে সরকারি খাত বলে। বাংলাদেশের মুদ্রা ও টাকশাল, অস্ত্র, গোলা বারুদ, প্রতিরক্ষা সরঞ্জাম, পারমাণবিক শক্তি উৎপাদন, বিমান, রেলওয়ে, বিদ্যুৎ সরকারি মালিকানায় পরিচালিত। এছাড়া বেশ কিছু কৃষির উপখাত ও সেবা খাত সরকারি মালিকানায় পরিচালিত হয়। আচ্ছা, সরকারি মালিকানায় পরিচালিত সেবা খাতের নাম বলতে পারবে কেউ একটা? রেলওয়ে, বিমান। হ্যাঁ, রেলওয়ে, বিমান, এটা তো ম্যাম বাংলাদেশ যোগাযোগ পাট কর্পোরেশন। এগুলো কি সেবা খাত? পাটকল। এটা কি সেবা খাত? জি ম্যাম। এই পাটকল কি সেবা খাত? পাট উৎপাদন হয়, পাট কি দেখা যায় না, ধরা যায় না? ম্যাম সেবা খাতের মধ্যে আছে ওই যে ব্যাংক, তারপরে হ্যাঁ, সরকারি যে ব্যাংক গুলো আছে সেগুলো হচ্ছে সেবা খাত। তারপরে সরকারি হাসপাতাল। ম্যাম হ্যাঁ, হাসপাতাল। তারপরে হচ্ছে এই সরকারি মোবাইল ফোন কোম্পানি কোনটা? টেলিটক, সেটা হচ্ছে কি সেবা খাত। ম্যাম ডাক বিভাগ। ম্যাম শিক্ষকতা, এটাও কি সেবা খাত? এটা সেবার সরকারি ম্যাম এটাতে ঠিক আছে। ম্যাম এখানে টাকশাল বলতে কি বুঝিয়েছে? ওই মুদ্রা টাকশাল মানে কি? যেখানে অর্থ উৎপাদন, অর্থ ছাপানো হয় সেটাকে বলা হয় টাকশাল। ঠিক আছে। বেসরকারি খাত, ব্যক্তি মালিকানায় পরিচালিত খাতকে বেসরকারি খাত বলে। বাংলাদেশের বিভিন্ন শিল্প, সড়ক ও নৌ পরিবহন, ব্যাংক, বীমা ও অন্যান্য সেবা দাতা প্রতিষ্ঠান বেসরকারি মালিকানায় পরিচালিত হয়। এ দেশের অর্থনীতিতে বেসরকারি খাতের গুরুত্ব ও অবদান ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এরপরে হচ্ছে কি অঞ্চল ভিত্তিক খাত। অঞ্চলের ভিত্তিতে বাংলাদেশের অর্থনীতির খাতকে 2 ভাগে ভাগ করা যায়। হচ্ছে গ্রামীণ খাত, বাংলাদেশের গ্রাম অঞ্চলে যে সব অর্থনৈতিক কর্মকাণ্ড সংঘটিত হয় ও পরিচালিত হয় তা হচ্ছে গ্রামীণ খাতের অন্তর্ভুক্ত। গ্রামীণ খাতের উল্লেখযোগ্য খাত সমূহ হচ্ছে কৃষি, গ্রামীণ শিল্প, পল্লী বিদ্যুৎ, গ্রামীণ ব্যবসা বাণিজ্য, গ্রামীণ পরিবহন ও যোগাযোগ ইত্যাদি। আর আরেকটা হচ্ছে শহুরে খাত। বাংলাদেশের শহর এলাকায় যে সকল অর্থনৈতিক কর্মকাণ্ড সংগঠিত ও পরিচালিত হয় তা শহুরে খাতের অন্তর্ভুক্ত। বাংলাদেশের অব্যাহত নগরায়নের ফলে এ খাতের পরিধি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। শিল্প, ব্যাংক, বীমা, বিদ্যুৎ, গ্যাস, পরিবহন, যোগাযোগ ইত্যাদি শহুরে খাতের উপাদান। তাহলে আমরা বাংলাদেশের অর্থনীতির কাঠামো পড়লাম। অর্থনীতির কাঠামোতে দেখলাম যে বাংলাদেশের অর্থনীতির কাঠামোকে 3 ভাগে ভাগ করা যায়: উৎপাদনের ভিত্তিতে, মালিকানার ভিত্তিতে, আর হচ্ছে অঞ্চলের ভিত্তিতে। উৎপাদনের ভিত্তিতে কয় প্রকার? 3 প্রকার। কি কি? 3 প্রকার। কৃষি, 3 প্রকার। কৃষিখাত, কৃষি, শিল্প ও সেবা খাত। পরে হচ্ছে কৃষির ভিত্তিতে, মালিকানার ভিত্তিতে কয় প্রকার? মালিকানার ভিত্তিতে 2 প্রকার, সরকারি আর বেসরকারি। আর সরকারি অঞ্চল ভিত্তিতে হচ্ছে 2 প্রকার, 2 প্রকার, গ্রামীণ খাত, শহুরে খাত। এখন আমরা দেখি বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্য। বাংলাদেশের অর্থনীতিতে কি কি বৈশিষ্ট্য বিদ্যমান? বাংলাদেশের অর্থনীতি হচ্ছে কৃষি নির্ভর অর্থনীতি। এখানকার বেশিরভাগ মানুষই কৃষি কাজে নিয়োজিত। কৃষি হচ্ছে আদি পেশা, আমাদের দেশের মানুষের আদি পেশা।
এই উম্মে হাবিবা ডাক দিচ্ছ কেন? দেখা যাচ্ছে যে কৃষিতেই আমাদের দেশের বেশিরভাগ মানুষ নিয়োজিত থাকে। এরপরে হচ্ছে অতিরিক্ত জনসংখ্যা। বাংলাদেশের অর্থনীতির একটা বৈশিষ্ট্য হচ্ছে এদেশে প্রয়োজনের তুলনায় জনসংখ্যার পরিমাণ অনেক বেশি। এদেশে যে পরিমাণ আয়তন এবং অর্থনৈতিক সম্পদ আছে জনসংখ্যার পরিমাণ তার তুলনায় অনেক বেশি আছে। তবে আমাদের দেশের জনসংখ্যার বৈশিষ্ট্য হচ্ছে আমাদের দেশে যুব শক্তির পরিমাণ বেশি। জনসংখ্যা একজন মানুষ কিন্তু সারা জীবন কাজ করতে পারে না। ম্যাম কি যেন ডাক দিতেছে। আচ্ছা এই ডাক দিচ্ছ কে? আচ্ছা দেখো, এই একজন মানুষ সারা জীবন কাজ করতে পারে না। সে যখন শিশু থাকে তখন কাজ করতে পারে না, যখন সে বৃদ্ধ হয় তখন সে কাজ করতে পারে না। তো যেই সময়ে মানুষ কাজ করতে পারে সেই সময়টা হচ্ছে কর্মক্ষম সময়। তো একটি দেশের জনসংখ্যার যে অংশ কাজ করতে পারে সেটাকে বলা হচ্ছে কর্মক্ষম জনগোষ্ঠী। তো বাংলাদেশের জনশক্তির বিভাজন থেকে দেখা যায় যে বাংলাদেশে কর্মক্ষম জনগোষ্ঠীর পরিমাণ বেশি, শিশু এবং বৃদ্ধের সংখ্যা কম। তো এটা কিন্তু আমাদের জন্য একটা পজিটিভ দিক। কারণ হচ্ছে কি যে জনসংখ্যাকে যদি জনশক্তিতে রূপান্তর করা যায় তাহলে সেটা কিন্তু সম্পদ। কারণ জনশক্তিও কিন্তু রপ্তানি করা যায়। এই যে আমাদের দেশের মানুষ বাইরের দেশে কাজ করে না, তার মানে হচ্ছে কি আমরা জনশক্তি রপ্তানি করছি। তারা যে কাজ করছে, কাজ করে তারা আমাদের দেশে অর্থ পাঠাচ্ছে। তারা যে অর্থটা পাঠাচ্ছে সেই অর্থটাকে একটা, হ্যাঁ বলো ম্যাম। 11টা বাজতে তার 6 মিনিট বাকি আছে, আমরা কি লিভ নিব? 6 মিনিট। আচ্ছা আমাদের তো 11টা বাজে কোনো ক্লাস নেই ম্যাম, না 12টা বাজে আমাদের অ্যাকাউন্টিং না ক্লাস। না, এই যে তোমাদের ব্যবসা শিক্ষা শাখা যাদের তাদের আছে না, ওই যে জুম মিটিং আজকে মানসিক স্বাস্থ্য মানসিক স্বাস্থ্য বিষয়ে, সেটার জন্য। আচ্ছা দেখো, এই যে আমাদের দেশের যে সকল লোক বাইরের দেশে কাজ করে তারা যে অর্থটা পাঠায় সেই অর্থটা আলাদা একটা নাম দেওয়া হয়েছে, কেউ বলতে পারবে? রেমিটেন্স। তাহলে এই যে জনশক্তি এটাও কিন্তু একটা সম্পদ। জনসংখ্যাকে যদি জনশক্তিতে রূপান্তর করা যায় তাহলে সেটাও হচ্ছে একটা সম্পদ। এরপরে নিরক্ষরতা। আমাদের দেশে শিক্ষার হার হচ্ছে 63%। তো অনেক লোক এখনো নিরক্ষর আছে। যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থা, আমাদের যাতায়াত যোগাযোগ ব্যবস্থা ধীরে ধীরে উন্নতি হচ্ছে, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে কিছু কিছু এলাকা আছে যেগুলো যোগাযোগ ব্যবস্থা অনেক খারাপ। প্রাকৃতিক দুর্যোগ, আমাদের দেশের অর্থনীতির একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে এদেশে কিছুদিন পর পরই বড় বড় প্রাকৃতিক দুর্যোগের আমরা সম্মুখীন হই। বিভিন্ন ঝড়, বন্যা, জলোচ্ছ্বাস, এগুলো প্রতি বছরই দেখা যায়। তো এতে করে কিন্তু দেশের সম্পদের অনেক ক্ষয়ক্ষতি হয় এবং অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়। এরপরে হচ্ছে স্বাস্থ্য সেবার মান। আমাদের দেশের সকল লোককে স্বাস্থ্য সেবার আওতায় আনা যায়নি, তবে সরকারের বিভিন্ন পদক্ষেপের ফলে স্বাস্থ্য সেবার মান ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। এরপর হচ্ছে মুদ্রাস্ফীতি। মুদ্রাস্ফীতি কি এই নিয়ে তোমাদের আলাদা একটা অধ্যায় আছে, সেখানে তোমরা বিস্তারিত জানবে। তারপরে আমরা বলি যে যদি অর্থের মূল্য ক্রমাগতভাবে হ্রাস পেতে থাকে এবং দ্রব্যমূল্য ক্রমাগতভাবে বৃদ্ধি পেতে থাকে সেই অবস্থাকে বলা হচ্ছে কি মুদ্রাস্ফীতি। মুদ্রাস্ফীতির সময় অর্থের মূল্য কমে যায়, অর্থাৎ তুমি যে পরিমাণ টাকা দিয়ে যে পরিমাণ দ্রব্য পেতে মুদ্রাস্ফীতি হলে আরো বেশি টাকার প্রয়োজন হয়, এই অবস্থাটাকেই বলা হচ্ছে মুদ্রাস্ফীতি। তো আমাদের দেশে মুদ্রাস্ফীতির হারও মোটামুটি বেশি। বৈদেশিক সাহায্যের উপর নির্ভরশীলতা, তা আমাদের দেখা যায় যে বিভিন্ন কারণে বৈদেশিক সাহায্যের উপর নির্ভরশীল হতে হয়। আমাদের দেশ হচ্ছে একটি বৈদেশিক সাহায্য নির্ভর দেশ, তবে সাহায্যের পরিমাণ আগের চাইতে অনেক হ্রাস পেয়েছে। জীবনযাত্রার মান, আমাদের জীবনযাত্রার মান কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। আগে দেখা যেত কি যে এই যে বাজারে দেখবো যে প্রচুর সবজি পাওয়া যায়, সেগুলো মানুষ কিন্তু কিনছে, বিভিন্ন ধরনের দ্রব্য যে মানুষ, আবার দেখো যে মানুষ বিভিন্ন জায়গায় ঘুরতে যায়, প্রতি বছরই কিন্তু দেখা যায় যে বিভিন্ন জায়গায় ঘুরতে যায়। তো এই যে ঘুরতে যাচ্ছে এতে কি অর্থ খরচ হচ্ছে না? মানুষের অর্থনৈতিক সচ্ছলতা এসেছে বলেই কিন্তু মানুষ এই যে বিভিন্ন জায়গায় ঘোরার কথা চিন্তা করতে পারছে। এখানে উজিরপুর বাড়ি আছে কারো? শাপলা শাপলা ফুল দেখতে গিয়েছো? শাপলা ফুল দেখতে গিয়েছো কেউ? জি ম্যাম দেখেছি। আচ্ছা, তাহলে একটা সময় কি আমরা এটা চিন্তা করতে পারতাম যে শাপলা ফুল দেখতে এত দূর থেকে যাব? অনেকে কিন্তু ঢাকা থেকেও আসে দেখতে। তারপরে এই যে ঝালকাঠির পেয়ারা বাগান, এটা দেখতে আসে না?
তাহলে এই যে বিভিন্ন এলাকার মানুষ বিভিন্ন এলাকায় যাচ্ছে, দেশের বাইরে যাচ্ছে, দেশের বাইরে থেকে আমাদের দেশের লোক ঘুরতে আসছে, তাহলে এই যে আমাদের দেশে এই এই জীবনযাত্রার মান উন্নত হয়েছে বলেই কিন্তু এটা আমরা করতে পারছি। এই যে আমরা পহেলা বৈশাখে নতুন জামা কিনি না, সবাই কেনো? জি ম্যাম। আচ্ছা জি ম্যাম। আচ্ছা, কেন? তাহলে আগে কি মানুষ এটা করতো? এই যে তোমাদের বাবা মা বা দাদা দাদি জিজ্ঞেস করে দেখে তো যে তারা পহেলা বৈশাখে নতুন জামা কিনতো কিনা। না ম্যাম, এগুলো শহরে পড়ছে আগে। হ্যাঁ, তাহলে এই যে আমরা কিনছি কারণ এটা আমরা অর্থনৈতিক ভাবে সচ্ছল বলেই কিনছি, আমাদের জীবনযাত্রার মান উন্নত হলে হচ্ছে বলেই আমরা এটা কিনতে পারছি। তারপরে দেখো বৈদেশিক বাণিজ্য। বৈদেশিক বাণিজ্য কি? আমাদের দেশের সাথে অন্যান্য দেশের বাণিজ্য সংঘটিত হচ্ছে, অন্য দেশে আমরা পণ্য রপ্তানি করছি এবং অন্য দেশ থেকে পণ্য আমদানি করছি, তো এটাই হচ্ছে কি বৈদেশিক বাণিজ্য। আধুনিক যুগে একটি দেশ তার যা যা প্রয়োজন সেগুলো উৎপাদন করতে পারে না, অন্য দেশের সাথে তার বাণিজ্য সংগঠিত হয়। তো বাংলাদেশেও দেখা যাচ্ছে যে অন্যান্য দেশের সাথে আমরা বাণিজ্য সংগঠন করছি। সামাজিক কুসংস্কার। আমাদের দেশে সামাজিক কুসংস্কার আগের তুলনায় অনেক হ্রাস পেয়েছে, কিন্তু তারপরেও অনেক কুসংস্কার আছে। যেমন এই যে করোনা ভাইরাস যখন প্রথম এলো, আমরা এই কিছু কিছু কুসংস্কার শুনেছিলাম না? কি কিছু শুনেছিলাম, কেউ বলতে পারবে দু একটা? জি ম্যাম। বলো তো। জি ম্যাম, থানকুনি পাতা নিয়ে শুনছি, থানকুনি পাতা খেলে নাকি চলে যাবে করোনা। শুনছি। আর কি? জি ম্যাম, এটা শুনছি। 3 দিন ভোরে সকালবেলা কিছু না খাইয়ে। তাহলে এই যে এই জিনিসগুলো আমরা শুনেছি, এগুলো হচ্ছে কি কুসংস্কার, তাই না? তো কুসংস্কার কিন্তু অনেক কমেছে। একটা সময় ছিল কি সমুদ্র যাত্রাকে পাপ মনে করা হতো। ম্যাম, এটা কি অর্থনীতিকে প্রভাবিত করে কুসংস্কার? অবশ্যই করে, করবে না কিসের জন্য? এই যে সমুদ্র যাত্রা এক সময় পাপ মনে করা হতো, ঠিক আছে? তো এখন হচ্ছে কি যে এই জাহাজ চলছে না, এখন তুমি যদি সমুদ্র যাত্রাকে এখনো পাপ মনে করা হতো তাহলে কি কেউ সেন্ট মার্টিন যেত? মার্টিন তো যেতে হলে তো সমুদ্র যাত্রা লাগবে, তাহলে কিন্তু সেন্ট মার্টিনের অর্থনৈতিক অবস্থা কখনোই উন্নত হতো না। এখন বিমান হয়েছে, বিমান যখন ছিল না তখন তো কে যেন আনমিউট করে রাখছে, আপনার কথা বোঝা যাচ্ছে না। দেখো, তাহলে যদি তোমার কুসংস্কার থাকে তখন হবে কি যে মেয়েদের পড়াশোনার দরকার নেই, এটাও একটা কুসংস্কার না? এখন যদি মেয়েরা পড়াশোনা না করে তাহলে একটা দেশের অর্ধেক জনগোষ্ঠী অশিক্ষিত থেকে যাবে, অর্ধেক জনগোষ্ঠী অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করবে না, তাহলে সেটা কি অর্থনীতিতে প্রভাব ফেলবে না? তাহলে দেখা যাচ্ছে যে কুসংস্কার অবশ্যই অর্থনীতিতে প্রভাব ফেলে। তুমি যদি মনে করো মানে কারো যদি কুসংস্কার এরকম থাকে যে ওই যা করার আল্লাহ করবে, আমার মানে আমার যদি আমি মানে উন্নতি হয় সেটা আমার ভাগ্যে থাকলে উন্নতি হবে, আমি নিজে চেষ্টা করবো না, তাহলে কি তার উন্নতি হবে? তার কিন্তু হ্যাঁ, আমরা যদি চেষ্টা না করি সৃষ্টিকর্তা কিন্তু আমাদের কিছু দিবেন না, তাহলে যা যা আমার ভাগ্যে থাকলে উন্নতি হবে এটা হচ্ছে কি কুসংস্কার। এরকম ধারা যদি থাকে তাহলে তো সেটা অর্থনীতি উন্নয়ন করবে না। এরপরে দারিদ্র বিমোচন। আমরা কিন্তু দারিদ্র্যের ক্ষেত্রে অনেক অগ্রগতি অর্জন করেছি। আমাদের দেশে দারিদ্র সীমার নিচে যারা বাস করতো তাদের অর্থনৈতিক অবস্থার দিন দিন উন্নতি হচ্ছে। এখন ওরকম গরিব খুব বেশি দেখা যায় না। দেখা যায় যে একটা সময় উত্তরাঞ্চলে মঙ্গা হতো, মানে কি আশ্বিন কার্তিক মাসে যখন কোনো ফসল ওঠে না ওই সময় মানুষ না খেয়ে মারা যেত, ওই অবস্থার কিন্তু পরিবর্তন হচ্ছে। তাহলে দেখা যাচ্ছে আমরা দারিদ্র বিমোচনে অনেক অগ্রগতি অর্জন করেছি। এরপর হচ্ছে দক্ষ উদ্যোক্তা সৃষ্টি। আমাদের মধ্যে দেখা যায় যে চাকরি করার মানসিকতা বেশি। তোমাদের অনেকেই যদি জিজ্ঞেস করা হয় পড়াশোনা শেষ করে কি করবে, বলবে ভালো একটা চাকরি করবে, কিন্তু আমরা উদ্যোক্তা হতে চাই না। এর বিভিন্ন কারণ আছে। দেখা যাচ্ছে যে ব্রিটিশ আমল থেকে শুরু করে আমাদের দেশে উদ্যোক্তা শ্রেণী ওভাবে তৈরি হয়নি। ব্রিটিশরা চলে যাওয়ার পর পাকিস্তানিরা, মারোয়ারিরা তারা ব্যবসার হালটা নেয়। তারপরে দেশ স্বাধীন হওয়ার পর যত বেসরকারি প্রতিষ্ঠান আছে সব সরকারিকরণ করা হয়। তো বিভিন্ন কারণে তারপরে হচ্ছে যে উদ্যোক্তাদের জন্য যে সুযোগ সুবিধাগুলো প্রয়োজন ব্যবসা শুরু করার জন্য সেগুলো আমরা আমাদের দেশের উদ্যোক্তারা পায় না। তো এই সকল কারণে আমাদের দেশে উদ্যোক্তা কম। তবে এই অবস্থায় পরিবর্তন হচ্ছে, এখন দেখা যাচ্ছে যে ছোট ছোট কাজ করেও আমরা উদ্যোক্তা হচ্ছি। নারীরাও ব্যবসায় জড়িয়ে পড়ছে, যে অনলাইন বিজনেস গুলো হচ্ছে সেখানে কিন্তু বেশিরভাগই নারীরা জড়িত, এরাও কিন্তু উদ্যোক্তা, যারা নিজেরা নিজের কর্মসংস্থান সৃষ্টি করে এবং সাথে সাথে অন্যের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে তারাই হচ্ছে উদ্যোক্তা। তো আমাদের দেশে
উদ্যোক্তার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। এরপর হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতা। একটা সময় দেখা গিয়েছিল যে আমাদের দেশ রাজনৈতিকভাবে অনেক অস্থিতিশীল ছিল। রাজনৈতিকভাবে যখন অস্থিতিশীল থাকে, যে হরতাল ধর্মঘট এগুলো হয়, তখন তো অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়। বা বাইরের দেশের ম্যাম হ্যাঁ বলো। ম্যাম আমাদের তো এই যে 11টায় যে ক্লাসটা আছে, তো এখন কি আমরা এখান থেকে লিভ নেব? না, শুধু কিন্তু ব্যবসা শেখার জন্য। ওকে ম্যাম। ঠিক আছে। ওকে আচ্ছা, ম্যাম। রাজনৈতিক স্থিতিশীলতা তোমার যদি না থাকে তাহলে সেটা অর্থনীতির জন্য অনেক সমস্যার সৃষ্টি করে। কারণ যারা বিনিয়োগকারী আছে, অন্যান্য বাইরের দেশের লোকজন, তারা বিনিয়োগ করতে চায় না, দেশে ব্যবসা করতে চায় না। অন্য দেশের বিনিয়োগকারীরা আমাদের দেশে বিনিয়োগ করে নাই। যে আমরা যে গ্রামীণ ফোন, এয়ারটেল, এগুলো হচ্ছে কি বাইরের দেশের কোম্পানি আমাদের দেশে বিনিয়োগ করছে। তারপর আমাদের যারা রপ্তানিকারক, মনে করো একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে তোমার 2000 সোয়েটারের অর্ডার দেওয়া হলো, এখন হরতালের কারণে উৎপাদন হলো না, তাহলে অর্ডারটা বাতিল হয়ে যাবে না? যদি অর্ডারটা বাতিল হয়ে যায় বা বাংলাদেশের যে উৎপাদনকারী সে ডেলিভারি দিতে না পারে, তাহলে বাইরের দেশের যে বায়ার সে তো পরবর্তী সময় তার কাছ থেকে অর্ডার করবে না। এই দেশে এত রাজনৈতিক অস্থিতিশীলতা, উৎপাদন হচ্ছে না, অন্য দেশ থেকে অর্ডার করবে। তাহলে দেখা যাচ্ছে যে এই রাজনৈতিক স্থিতিশীলতা অর্থনৈতিক কর্মকাণ্ডের জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো বাংলাদেশে আগে যে রাজনৈতিক অস্থিতিশীলতা ছিল সেটা অনেকটাই কমে গেছে, এখন রাজনৈতিকভাবে মোটামুটি আমরা স্থিতিশীল। তাহলে আমরা দেখলাম বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্য। এরপরে হচ্ছে বাংলাদেশের অর্থনীতির গতিধারা। গতিধারা বলতে আমরা বুঝাবো যে বাংলাদেশের অর্থনীতি পরিবর্তনটা কেমন হচ্ছে। এখানে আমি জাস্ট কতগুলো তোমার দেখাবো যে অর্থনীতি কিভাবে পরিবর্তন হচ্ছে, মানে প্রবৃদ্ধির পরিবর্তন, মুদ্রাস্ফীতির পরিবর্তন, রেমিটেন্সের পরিবর্তন, সেই অনুপাতগুলো আমি তোমাদের বা সেই শতকরা হারগুলো আমরা দেখাবো। তো এখানে দেখো যে 2013-14 অর্থ বছরে অর্থনৈতিক প্রবৃদ্ধি হচ্ছে 6.06। 2018-19 সালে সেটা বৃদ্ধি পেয়ে হচ্ছে 8.13। তো ভোগের ক্ষেত্রেও যে আগে 2011-12 অর্থ বছরে মোট ভোগ ছিল 8,31,250 কোটি টাকা, 2018-19 অর্থ বছরে সেটা হয়েছে 19,29,300। এগুলো কি মুখস্থ করা লাগবে? হ্যাঁ, মুখস্থ করার দরকার নেই, এগুলো হচ্ছে আমরা জাস্ট ডাটাটা দেখিয়ে দিচ্ছি। সঞ্চয় 2011-12 অর্থ বছরে 29.86%, 18-19 অর্থ বছরে 28.41%। বিনিয়োগ দেখো, বিনিয়োগ কিন্তু অতটা বৃদ্ধি পায়নি, এখানে 17-18 ছিল 31.23, 18-19 31.56। মুদ্রাস্ফীতির হার আমরা দেখছি কি যে মাঝে মাঝে কমেছে, 5.44, 5.92, আবার বেড়েছে। তাহলে মুদ্রাস্ফীতির হার মানে কি এক বছরের তুলনায় আরেক বছর কতটুকু বেড়েছে, বা মুদ্রাস্ফীতির হার কত, দ্রব্যমূল্য কতটুকু বেড়েছে সেটা আমরা দেখছি। তারপর ম্যাম, মুদ্রাস্ফীতিতে কি মানে টাকার মান কমে যায়? হ্যাঁ, টাকার মান কমে যায়। তোমার যখন ছোটবেলায় রিক্সা ভাড়া যাচ্ছিল, এখন অনেক বেড়ে গেছে না, দূরত্ব তো বাড়েনি, তাই না? তার মানে কি টাকার মানটা কমে গেছে। এরকম ভাবে এটা যদি ক্রমাগত ভাবে হতে পারে হয়, তখন সেটাকে বলা হচ্ছে মুদ্রাস্ফীতি। আমরা এটা নিয়ে একটা অধ্যায় করব, দ্বিতীয় সেকেন্ড পেপারের 7ম অধ্যায়টা আছে মুদ্রাস্ফীতি অধ্যায়, ওখানে বিস্তারিত জানবে। তারপর দেখো রেমিটেন্স। হ্যাঁ বলো ম্যাম, এই ক্লাসের রেকর্ডিং কি আমরা পাবো? প্রতি ক্লাসে পাও ম্যাম, ওই আপনার যে একটা অর্থনীতি শালার যে গ্রুপ আছে না, হ্যাঁ হ্যাঁ, ওই গ্রুপটা তো সব তো অনার্স এর আপুদের, কিন্তু আমাদের তো কোনো ভিডিও তোমাদের পাইনি। আরেকটা আছে, তুমি ওই গ্রুপে, তুমি তো ওই গ্রুপে থাকবে না। তোমাদের জন্য অর্থনীতি পাঠশালা এসএসসি তোমাদের শিক্ষা বর্ষ লেখা একটা গ্রুপ আছে, সেইখানে তুমি রিকোয়েস্ট পাঠাও, ঠিক আছে? ওইটা হচ্ছে তোমাদের অনার্স এর, ওইখান থেকে লিভ নিয়ে এখানে আসো, ওইখানে ক্লাস। ম্যাম, আর হচ্ছে যে শেয়ার বাটনটা অ্যাভেলেবল থাকলে একটু ভালো হয়, কজ ওইটা নিয়ে নিলে ভালো হয়, কজ ভিডিওগুলো পাওয়া যায় না, মাঝে মধ্যে খুঁজে পাওয়া যাবে না কেন? ভিডিও গুলো দেওয়া থাকে, অল্প কিছু পোস্ট থাকে তো ওটার মধ্যেই করা থাকে। আচ্ছা দেখো, তাহলে আমরা দেখছি যে রেমিটেন্সও প্রায় প্রতি বছর প্রায় বাড়ছে, আবার মাঝে মধ্যে আগের বছরের তুলনায় যখন কমে, যখন অর্থনৈতিকভাবে অস্থিতিশীল থাকে, প্রাকৃতিক দুর্যোগ দেখা যায় বা বিভিন্ন কারণে রেমিটেন্স কমছে, কমে আবার বাড়ছে। রূপকল্প 2021 বাস্তবায়নের প্রেক্ষিত পরিকল্পনা সরকার প্রণয়ন করেছে। রূপকল্প 2021 কি তোমরা তো জানো যে ডিজিটাল বাংলাদেশ প্রণয়ন করার জন্য সরকারের বিভিন্ন পরিকল্পনা প্রণয়ন বাস্তবায়নের ফলে
বাংলাদেশ টেকসই উন্নয়নের দিকে অগ্রসর হচ্ছে। 2015 সালের 1 জুলাই বিশ্ব ব্যাংক বাংলাদেশকে নিম্ন আয় থেকে নিম্ন মধ্যম আয়ের দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে। জাতিসংঘ 2018 সালে বাংলাদেশকে উন্নয়নশীল দেশ হিসেবে প্রাথমিক স্বীকৃতি দিয়েছে, যদিও উন্নয়নশীল দেশের চূড়ান্ত স্বীকৃতি পাওয়া যাবে 2004 সালে। তাহলে আমরা যে বাংলাদেশের অর্থনীতির যে গতিধারা সেই সম্পর্কে আমরা দেখলাম, মানে বাংলাদেশ অর্থনৈতিকভাবে ধীরে ধীরে উন্নতি হচ্ছে, নিম্ন আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে যাচ্ছে। আমরা আশা করছি যে 2024 সালে আমরা মধ্যম উন্নয়নশীল দেশের চূড়ান্ত স্বীকৃতি পাবো। দেখো তাহলে আমাদের এই চ্যাপ্টারটা কিন্তু মোটামুটি শেষ হয়ে গেছে। যা পড়েছি এগুলো তোমরা তোমাদের পাঠ্য বই থেকে আরো রিভিশন দিবে, আরো পড়বে। তো তোমাদের জন্য বাড়ির কাজ, ম্যাম অধ্যায় তো শেষ হয়নি। বলো বলি অধ্যায় তো শেষ হয়নি। এই যা পড়িয়েছে এগুলোই হচ্ছে মোটামুটি মূল আলোচনা। এরপরে বইতে যা আছে তোমরা রিডিং করবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, এরপরে আর কি কি আছে, মানে মূল আলোচনা যেগুলো এগুলো তেমন কিছু নেই। তো তোমাদের জন্য বাড়ির কাজ হচ্ছে যে তোমাদেরকে এই যে কিছু প্রশ্ন দিয়েছি, এই প্রশ্নগুলোর উত্তর তোমরা লিখবে। প্রতিটা প্রশ্নের মান হচ্ছে 1, আর প্রশ্ন লিখে তারপর উত্তর। সংক্ষিপ্ত প্রশ্ন? হ্যাঁ, 1 মার্ক যেহেতু, তাহলে 1 মার্কের জন্য কিরকম উত্তর হতে হবে সেটা তো তোমরা জানো। যেমন গ্রামীণ খাত কি, সেটা তুমি 2 পৃষ্ঠাও লিখতে পারো, আবার ইও লিখতে পারো। তাহলে দেখা যাচ্ছে যে এরকম করে লিখবে, যে সময় দেওয়া সেই সময়ের মধ্যে শেষ করবে। আমি দিয়ে দিব যে লাস্ট ডেট কবে, যেখানে এই ভিডিওটা দিব সেখানেই। তো এখনই তোমাদের ভিডিওটা অফ হয়ে যাবে, সময় শেষ। তোমরা প্রত্যেকে কিন্তু অবশ্যই বাড়ির কাজ করবে, আর প্রশ্ন লিখে তারপর উত্তর লিখবে, ঠিক আছে? তোমরা সবাই ভালো থাকবে। ওকে ম্যাম। আচ্ছা, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।